দারুণ একটা আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা মাস্টারপিস নিয়ে কথা বলবো যেটা আক্ষরিক অর্থেই একটা টাইম মেশিনের মতো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি আরণ্যকের উপর ভিত্তি করে তৈরি এই সিনেম্যাটিক ডকুমেন্টারিটা নিয়ে আজ আমরা বিশ্লেষণ করব। এটা কিন্তু স্রেফ একটা গল্প নয়, বুঝলেন? এটা হলো প্রকৃতির অপরূপ সৌন্দর্য, পরিবেশের ওপর মানুষের প্রভাব আর সভ্যতার পদচিহ্নের এক চিরন্তন দলিল। কিভাবে প্রকৃতির প্রতি মানুষের গভীর প্রেম আর একই সাথে একটা মারাত্মক অপরাধবোধ এক বিন্দুতে এসে মেশে, সেটাই আজ আমরা ধাপে ধাপে দেখব। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়া যাক। হে অরণ্যানী, আমাকে ক্ষমা করিও। আচ্ছা, চলুন বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। এই একটা মাত্র বাক্যই কিন্তু পুরো গল্পের মূল সুরটা বেঁধে দেয়। এটা শুধু একটা লাইন নয়, বরং পরিবেশ ধ্বংসের চরম এক অপরাধবোধের স্বীকারোক্তি। মানুষের নিজের প্রয়োজনে যখন প্রকৃতির আদিম সৌন্দর্যকে ধ্বংস করা হয়, তখন সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে মানুষের ভেতরের যে অসহায়ত্ব তৈরি হয়, এই বাক্যটি তারই সবচেয়ে বড় প্রমাণ। এই মন খারাপ করা অথচ অসম্ভব প্রাসঙ্গিক একটা থিমকে সামনে রেখেই আমাদের আজকের এই পুরো জার্নিটা এগোবে। পর্ব ১, শহরের কোলাহল থেকে অরণ্যের নিস্তব্ধতায়। একটু কল্পনা করুন তো ১৯২০ দশকের কলকাতার কথা। একদম দমবন্ধ করা একটা পরিবেশ, চারদিকে শুধু ইট পাথরের খাঁচা, ধোঁয়াটে আকাশ, অবিরাম ট্রামের ঘটাং ঘটাং শব্দ আর গাড়ির হর্ন কান পাতা দেয়। কিন্তু এই প্রাণহীন, যান্ত্রিক আর কোলাহলময় কলকাতা থেকে হঠাৎ করেই আমরা যেন জাদু বলে ছিটকে এসে পড়ি বিহারের পূর্ণিয়া জেলার এক মায়াবী প্রান্তরে, লবাটুলিয়া, বৈহার এবং ফুলকিয়া বনাঞ্চলে। শহরের ওই কর্কশ যান্ত্রিক শব্দ নিমেষেই গায়েব হয়ে যায়। তার বদলে জায়গা করে নেয় ঝিঝি পোকা আর পাখির সুমধুর ডাক। আর চারপাশটা ভরে ওঠে প্রকৃতির আদিগন্ত বিস্তৃত প্রাণবন্ত এক রঙিন ক্যানভাসে। একেবারে অন্য একটা দুনিয়া। পর্ব ২, লবটুলিয়ার বন্য ও আদিম প্রকৃতি। সূর্যাস্তের ঠিক আগের ওই জাদুকরী সোনালি আলোর কথাটা একবার ভাবুন। বাতাসে দোল খাওয়া দিগন্ত বিস্তৃত দীর্ঘ ঘাস, কাশফুলের বন আর দূরে দাঁড়িয়ে থাকা নীরব পাহাড়ের সারি। জ্যোৎস্না রাতে যখন বন্য হাতির পাল আপন মনে ঘুরে বেড়ায়, তখন সেই নির্জনতা অদ্ভুত এক বন্য আর বিস্ময়কর রূপ নেয়। আর ঠিক এরকম একটা মায়াবী পরিবেশেই আমাদের পরিচয় হয় সত্যচরণের সাথে। পেশায় সে একজন ম্যানেজার। তাকে পাঠানো হয়েছিল একটা নির্দিষ্ট কাজ দিয়ে, এই বিশাল বনভূমি কেটে পরিষ্কার করা এবং কৃষিকাজের জন্য প্রজাদের মধ্যে বিলি করে দেওয়া। কিন্তু এখানেই রয়েছে গল্পের সবচেয়ে মর্মান্তিক সবিরোধ। যে মানুষটাই আদিম জাদুকে ধ্বংস করার দায়িত্ব নিয়ে এসেছে, সেই মানুষটাই ধীরে ধীরে এই অরণ্যের বিশালতা আর বন্য সৌন্দর্যের প্রেমে একেবারে উন্মাদ হয়ে ওঠে। তার এই যে অন্তর্দ্বন্দ্ব, এটাই পুরো গল্পটাকে এক অনন্য মাত্রায় নিয়ে যায়। পর্ব ৩, অরণ্যের সন্তানীরা। এখন এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো, এই বিশাল অরণ্য কিন্তু একেবারে প্রাণহীন বা জনমানব শূন্য নয়। এখানে এমন কিছু অসাধারণ সহজ সরল মানুষের বাস, যারা আধুনিক সভ্যতার কোনো ছোঁয়াই পায়নি। প্রথমেই যেমন ধরুন রাজা দব্রুপান্নার কথা, একজন বৃদ্ধ সিংহাসনচ্যুত সাঁওতাল রাজা, যিনি চরম দরিদ্র হলেও তার চেহারায় রাজকীয় আভিজাত্য একেবারে অটুট। এরপর আছে ভানুমতি, বন্য ফুলের মতোই স্বাধীন এক কিশোরী, যে মেঘা তারাদের ভাষা খুব সহজেই পড়ে ফেলতে পারে। আর আছেন যুগল প্রসাদ, এই বনের এক নিঃস্বার্থ নীরব পূজারী। সে নিজের গাঁটের পয়সা খরচ করে গভীর জঙ্গলে ঘুরে ঘুরে দুর্লভ ফুলের বীজ বুনে দেয়। এরা কেউই প্রকৃতির কাছে কিছু দাবি করে না, বরং এরা নিজেরাই এই অরণ্যের অবিচ্ছেদ্য অংশ। পর্ব ৪, সভ্যতার থাবা ও ধ্বংস। চলুন দেখি কিভাবে এটা ধীরে ধীরে গড়ে ওঠে। এতক্ষণ আমরা যে মায়াবী জগতের কথা বলছিলাম, হঠাৎ করেই তার উপর ঘনিয়ে আসে এক অন্ধকার ছায়া। সভ্যতার নিষ্ঠুর ক্ষুধা আর তথাকথিত উন্নয়নের লোভ একটা প্রাচীন আদিম বাস্তুতন্ত্রকে নির্মমভাবে গ্রাস করতে শুরু করে। এটা কিন্তু কোনো আকস্মিক ঘটনা নয়, বরং একেবারে সুপরিকল্পিত একটা ধ্বংসলীলা। প্রথমে ১০০০ বছরের পুরনো বিশাল গাছগুলোর গায়ে নির্মম কুঠারের আঘাত নেমে আসে। এরপর সেই শুকনো ডালপালায় জ্বালিয়ে দেওয়া হয় বিধ্বংসী আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে, আর প্রাণ বাঁচাতে বন্য প্রাণীরা মরিয়া হয়ে ছুটতে থাকে। সবশেষে যখন সবকিছু পুড়ে ছাই হয়ে যায়, তখন সেই মৃত্তিকাকে কৃষিজমি হিসেবে দখল করা হয়। এই ধ্বংসের বাস্তবতাটা কিন্তু খুবই কঠিন। সবচেয়ে বড় পরিহাসটা খেয়াল করুন, যে সত্যচরণ এই অরণ্যকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছিল, খোদ তার হাতেই স্বাক্ষরিত হয় এই অরণ্যের মৃত্যু পরোয়ানা। মানুষের কৃষিজমির সম্প্রসারণের তাগিদে ১০০০ বছরের পুরনো লবটুলিয়া বৈহার চিরতরে মুছে যায়, আর সেই সাথে দব্রুপান্না, ভানুমতির মতো অরণ্য সন্তানদের একমাত্র আশ্রয়স্থলটিও তথাকথিত উন্নয়নের ধুলোয় হারিয়ে যায়। এটা শুধু একটা ঐতিহাসিক ঘটনা নয়, বরং আধুনিক পরিবেশগত সংকটের একটা নিখুঁত আয়না। সভ্যতার আগ্রাসনে প্রকৃতি কিভাবে তার রূপ হারায়, এটা তারই এক ধ্রুব সত্য। পর্ব ৫, এক চিরন্তন ক্ষমা প্রার্থনা।
তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আগুন যখন নিভে যায় তখন পেছনে পড়ে থাকে শুধু একটা হাহাকার। বিশাল সেই রঙিন অরণ্যের জায়গায় এখন শুধুই ধূসর, বৃক্ষহীন এবং ছাই ভস্মে ঢাকা এক অনুর্বর প্রান্তর। বাতাসে যেন এক বিষণ্ণ বেহালার সুর আর গভীর শূন্যতা। কিন্তু জানেন তো, চারপাশের এত ধ্বংস আর শূন্যতার মাঝেও সেই ছাই ঢাকা অনুর্বর মাটি ফুটে ওঠে একটা মাত্র বন্য ফুল। এটা শুধু প্রকৃতির টিকে থাকার অদম্য ইচ্ছারই প্রতীক নয়, এটা সত্যচরণের এবং বৃহত্তর অর্থে পুরো মানবজাতির সেই অব্যক্ত অপরাধবোধের প্রতীক। এই ছোট্ট ফুলটা যেন প্রকৃতির কাছে মানুষের এক চিরকালীন সর্বজনীন ক্ষমা প্রার্থনা। আমাদের আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে একটা বিষয় গভীরভাবে ভাবার মতো। তথাকথিত উন্নয়ন যখন তার বিশাল থাবা নিয়ে হাজির হয় তখন আমরা আসলে কি হারাই? কংক্রিটের শহর আর আবাদি জমির বিনিময়ে প্রকৃতির যে অপূরণীয় জাদু, যে আদিম নিস্তব্ধতা আমরা চিরতরে ধ্বংস করে দিচ্ছি, তার মূল্য কি কোনোদিন চোকাতে পারব? এই প্রশ্নটা কোনো নির্দিষ্ট সময়ের নয়, বরং মানব সভ্যতার প্রতিটি পদক্ষেপে এই শূন্যতা আমাদের তাড়া করে ফিরবে।